আসসালামু আলাইকুম। আমি আলফাজ পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ। তোমাদের যে মেডিকেল যাত্রা শুরু হয়েছে সেই কবে থেকে, সেখান থেকে আমাদের কিন্তু জয়কলি কর্তৃক যে লাইভ ক্লাসগুলো হচ্ছে সেই ধারাবাহিকতায় আজকে আমাদের নগ্নবীজ এবং আবৃতবীজী উদ্ভিদটা তোমাদের এই পড়াবো, বুঝছো? তো তোমরা কে কোথা থেকে ক্লাস করছো জানাও, এবং আমার এখান থেকে আমি লাইভটা শেয়ার দিই, এবং তোমরা যুক্ত হতে হতে তোমরা এইগুলা দেখো। আমাদের আজকে অধ্যায়ের নাম কি? নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ। তো সবাই জয়েন হয়ে যাও। আজকে এই অধ্যায়টা খুব সুন্দর করে পড়াশোনা করব আমরা। দেখো, প্রথম নাম্বার প্রশ্ন একটু সলভ করতে থাকো। আমরা একটা প্রশ্ন দিয়েই শুরু করি আজকের ক্লাসটা। হ্যাঁ, আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও। আজকে আমাদের ক্লাস কিন্তু এখনই শুরু হয়ে যাবে। তার শুরু করার আগে আমরা একটা এমসিকিউ দিয়ে শুরু করতে পারি। বলো তো, সাইকাস কোন প্রজাতির পাতা চর্মরোগের উপশমে ব্যবহৃত হয়? এইটা তার অ্যান্সার করতে থাকো, এবং আমাদের ক্লাস কিন্তু এখনই শুরু হয়ে যাবে। সবাইকে মেনশন দাও এবং শেয়ার দাও বেশি বেশি করে লাইভটা। আমি আলফাজ পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ। তোমাদেরকে এই অধ্যায়টা খুবই সুন্দর করে গুছিয়ে দেব, এমন ইনফরমেশন দেবো যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো সবাই একটু জয়েন দাও। ওয়ালাইকুম আসসালাম হাসান হাবিব, সুরাইয়া সুলতানা জয়িতা, তোমার বান্ধবীদের একটু মেনশন দাও। হাসান হাবিব, বান্ধবীদের, ওই তোমার তো বান্ধবী আছে, বন্ধু আছে, সবাইকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, বলো তো সাইকাস। হ্যাঁ, আমাদের যে অধ্যায়ের নাম তার নাম কি? নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ, ইংলিশে বলা হয় অ্যাঞ্জিওস্পার্ম। হ্যাঁ, সাইকাসের কোন প্রজাতির পাতা চর্মরোগ উপশমে ব্যবহৃত হয়? এটা তার অ্যান্সার করতে থাকো, ক্লাস এখনের ভিতরে শুরু হয়ে যাবে। এখন আমার এখান থেকে ক্লাসটা আমি শেয়ার দিই, তোমরা একটু শেয়ার দাও দ্রুত, সবাই দ্রুত শেয়ার দাও। এই যে আমার এখান থেকে আমি শেয়ার দিয়ে দিলাম। এবং যদি তোমার গাইডলাইনমূলক কোনো প্রশ্ন থাকে, ভাইয়া কোন বই পড়লে আমার ভালো হবে, সব কিছু প্রশ্ন করতে পারবা আজকের লাইভ ক্লাসে। সবাই একটু জয়েন দাও, আমাদের ক্লাস কিন্তু এখনো শুরু হয়ে গেছে। দেখো, সাইকাস কোন প্রজাতির পাতা চর্মরোগে ব্যবহার করা হয়? এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় 21-22 সালে এসেছে, বুঝছো? তো দেখো, সাইকাস সার্সিনালিস, সাইকাস ইন্ডিকা, সাইকাস পেকটিনাটা, রিভিউলোটা, কোনটা হবে অ্যান্সার? সবাই কিন্তু অলরেডি অ্যান্সার করা শুরু করে দিয়েছো। অ্যান্সার করেছো মেশকাত মাইশা, হালিমা আক্তার, সুমি, সবাই 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 কমেন্ট করো, সবাই একসাথে। তাহলে এটার অ্যান্সার হবে সাইকাস সার্সিলানিস। হ্যাঁ, দেখো, সার্সিনালিস মানে এটা একটা বৃত্তাকার পেঁচানো গাছ। হ্যাঁ, এরকম সার্কুলার থেকে এসেছে, সার্কুলার মানে বৃত্তাকার। ইন্ডিকা মানে এই গাছটা কোনো চর্মরোগের মানে উপশমে ব্যবহার করা হয় না। দেখো, সাইকাস পেকটিনাটা, পেকটিনাটা পথে হচ্ছে পাহাড়ি এলাকায় জন্মায়। তাহলে কোন পাহাড়ি এলাকায় জন্মায়? পেকটিনাটা দিয়ে মনে রাখবে, এটা পাহাড়ি এলাকায় জন্মায়। কোন পাহাড়ি এলাকা? চট্টগ্রামের পাহাড়ি এলাকা। সাইকাস রিভিউলুটা, এইটা হচ্ছে বীজ হিসেবে খাওয়া যায়। এই রিভিউলুটার বীজ কন্দ হিসেবে খাওয়া যায়। তাহলে পরে বলো তো, পরের এমসিকিউটার অ্যান্সার কি হবে? সাইকাস উদ্ভিদের শস্য কোন ধরনের? হ্যাপ্লয়েড, ট্রিপ্লয়েড না ডিপ্লয়েড? সবাই অ্যান্সার করো। এইটা আমাদের ক্লাস শুরু হওয়ার আগেই আমরা 3টা এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে আমরা ক্লাস শুরু করি প্রতিদিনের ন্যায়। হ্যাঁ, তোমরাও তার অ্যান্সার করতে থাকো সবাই। আমি সবার অ্যান্সার দেখছি কিন্তু, সবাই সবাই কমেন্ট করো। পলিপ্লয়েড, হ্যাপ্লয়েড, ট্রিপ্লয়েড না ডিপ্লয়েড? সবাই কমেন্ট করো তো, সবাই কমেন্ট করো। আসেন আমি বি লিখছো? হ্যাঁ, লিখতে থাকো। সাইকাসের শস্য, যদি সাইকাস না বলে এখানে আবৃতবীজী বলতো তাহলে কি হতো বলো তো? আবৃতবীজী। আবৃতবীজী হলে কিন্তু একদম উল্টা হয়ে যেত। আবৃতবীজী উদ্ভিদের শস্য কেমন? 3N। আর যখন নিম্ন, দেখো সাইকাস, সাইকাস কিন্তু একটা নগ্নবীজী উদ্ভিদ, অর্থাৎ এর বীজটা কেমন উন্মুক্ত থাকে। তো সেই ক্ষেত্রে এদের শস্যটা হবে হ্যাপ্লয়েড বা ওয়ান সেট ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম থাকে। তাহলে কয় সেট ক্রোমোজোম থাকে? 1 সেট ক্রোমোজোম থাকে, অর্থাৎ এটাকে বলবো হ্যাপ্লয়েড। হ্যাপ্লোস মানে সিঙ্গেল। তুমি কি ডাবল না মিঙ্গেল না সিঙ্গেল সেটা বলো। ওই হ্যাপ্লয়েডকে বলা হয় হ্যাপ্লোস। হ্যাপ্লোস মানে সিঙ্গেল, মানে সে জোড়াবদ্ধ থাকবে না। হ্যাপ্লয়েড মানে কি সিঙ্গেল, আর ডিপ্লয়েড মানে কি ডাবল, অর্থাৎ 2N। আর এটা তাহলে কি হবে? N। তাহলে এটার অ্যান্সার কি হবে? বি হবে অ্যান্সার। এবার দেখো তো, নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না? উদ্ভিদ কোষে কোনটি থাকে না বলো তো? এখানে উদ্ভিদ কোষে কোনটি থাকে না? সব থেকে সুন্দর একটা বৈশিষ্ট্য দেখো, কোষ প্রাচীর থাকে, হ্যাঁ থাকে। প্লাস্টিড থাকে, হ্যাঁ থাকে। সঞ্চিত খাদ্য বা শ্বেতসার আর সেন্ট্রোজোম, এটাও কিন্তু থাকবে। এই যে লিপিড, হ্যাঁ, শর্করা, এগুলা কিন্তু সঞ্চিত খাদ্য হিসেবে উদ্ভিদ কোষে থাকবে। বাট সেন্ট্রোজোম এটা কিন্তু প্রাণী কোষের বৈশিষ্ট্য, ঠিক কিনা বলো? কারেন্ট নাই, মোবাইলে চার্জ না, আজকে ক্লাস। ও আচ্ছা,
তাহলে তুমি শোক পালন করো, বুঝছো? আহসান হাবিব, সূচনা। আচ্ছা, পরে তুমি এটা রেকর্ডেড থাকবে, পরে দেখে নিও সুন্দর করে। এখন দেখো বাজারে কিন্তু নতুন একটা বই চলে আসছে, আমরা তো 3টা এমসিকিউ অলরেডি পড়ে ফেললাম। প্রত্যেকটার ব্যাখ্যা সহকারে এবং ফাইনাল সাজেশন পেতে, অর্থাৎ মেডিকেল যে পোর্শনটুকু খুবই খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হাইলাইট আকারে মেডিবায়োলজিতে দেওয়া আছে, বুঝছো? এখানে তুমি দেখো অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ পাবা, প্রশ্ন পাবা, এবং এখানে নিজের সেলফ প্র্যাকটিসের জন্য পোর্শন থাকবে, সেখানে তুমি পরীক্ষা দিতে পারবা। সেলফ প্র্যাকটিসের জন্য দেখো আমাদের মেডি প্রশ্ন ব্যাংক নতুন বাজারে আসছে, তোমরা নিকটস্থ লাইব্রেরি থেকে এটা সংগ্রহ করে নিবা। তাহলে সেলফ প্র্যাকটিসের জন্য কোনটি করবা? মেডি প্রশ্ন ব্যাংক। আর সাথে ইম্পর্টেন্স লাইনগুলো হাইলাইট করে দাগানো আছে হচ্ছে মেডি, এই যে হাইলাইট মেডিবায়োলজির যে সিরিজটা, আর এটা তোমার আগে থেকেই ছিল, তো তোমরা নিকটস্থ লাইব্রেরি থেকে এগুলো সংগ্রহ করে নাও। তাহলে এটার কি অ্যান্সার হবে? সেন্ট্রোজোম। এটা কিন্তু প্রাণী কোষের অন্যতম একটা বৈশিষ্ট্য, নট উদ্ভিদ কোষে। এখন আমরা মেন টপিকে চলে যাই। দেখো নগ্নবীজি উদ্ভিদের পড়া কিন্তু আমার এখন শুরু হয়ে গেল। নগ্নবীজি যুগ দেখো 4টা যুগ আছে, 1 2 3 4। তো টেট্রা বা ট্রায়া মানে 3 নাম্বার যুগকে বলা হয় ট্রায়াসিক যুগ, সেই যুগে নগ্নবীজি উদ্ভিদের যুগ বলা হয়। আবার দেখো 4টি গোত্রে ভাগ করা হয়। 4টি গোত্রর নাম কি কি ভাইয়া? আমার সাথে বলো। জিমি কিনে নিতে চায়, জিমি কিনে নিতে চায়। জিমি মানে জিঙ্কোফাইটা, কিনে মানে কনিফেরোফাইটা, নিতে চায় মানে নিটোফাইটা, আর চায় মানে সাইকেডোফাইটা। এই 4টা গোত্র দেখবো বইয়ে লাইন বাই লাইন লেখা আছে। উৎপত্তি ঘটেছিল কোন যুগে? ডেভোনিয়ান যুগে। কোন কোন এলাকায় সর্ববৃহৎ বাউন পাওয়া যায়? কনিফার এবং দেখো সাইবেরিয়া, কনিফার এবং সাইবেরিয়া। বিশ্বের দেখো সবচেয়ে কসাই, এ কসাই দিয়ে মনে রাখতে হবে, কসাই। দেখো ক মানে হচ্ছে কনিফার বন অঞ্চল, সা মানে হচ্ছে সাইবেরিয়া। তাহলে মনে রাখবো বিশ্বের সর্ববৃহৎ কসাই দিয়ে কিন্তু এটা মনে রাখতে পারো। ভাই সব নেবো, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বাজারে বইটা সংগ্রহ করে নিও। আহসান হাবিব, তিথি, ওয়ালাইকুম আসসালাম। সবাই রেসপন্স করতে থাকো। হ্যাঁ, দেখো একটা ভিন্নধর্মী নগ্নবীজির বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে লিফ স্কার হবে। অর্থাৎ লিফ স্কার মানে কি? স্কার মানে কলঙ্ক, স্কার মানে কি? দাগ বা কলঙ্ক। ধরো আমার হাতটা এখান থেকে খসে পড়ে গেছে, তাহলে আমার এখানে একটা কলঙ্ক বা দাগ সৃষ্টি হবে, হাতের দাগ। একটা পাতা যখন ঝরে পড়ে যায় তখন ওখানে একটা দাগ রেখে যায়, ওইটাকে বলা হয় লিফ স্কার থাকে। এবং এদের দিনিশেক ঘটে না, কিন্তু একটা উদ্ভিদ আছে যেটা দিনিশেক ঘটে ব্যতিক্রম হিসেবে, সেটার নাম হচ্ছে কি বলতো? এফেড্রা উদ্ভিদের দিনিশেক ঘটে, এটা ব্যতিক্রম হিসেবে মনে রাখবা। জাইলেম টিস্যুতে কি থাকে? দেখো সত্যিকার ভেসেল থাকে না, ফ্লোয়েমেতে সঙ্গীকোষ থাকে না। এ দেখো এখানে কিন্তু 2টা ব্যতিক্রম মানে বৈশিষ্ট্য দেওয়া আছে। এরা হলো বায়ু পরাগী, অর্থাৎ বায়ুর মাধ্যমে বংশবিস্তার লাভ করতে পারে, স্ট্রোবিলাস গঠন করে। এবং দেখো এখানে আর একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে, বাংলাদেশে কয় প্রজাতি পাওয়া যায়? এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় 2বার আসছে। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় কয়বার আসছে? 2বার আসছে। 5 প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু পুরো বিশ্বে পাওয়া যায় কয় প্রজাতি জানো? 4000টা পাওয়া যায়, তার ভিতরে শুধুমাত্র বাংলাদেশে 5টা পাওয়া যায়। ওকে, এবার দেখো এখানে কিছু লাইন আছে, এগুলো একদম আগের মতোই এগুলো। এবার দেখো কোন উদ্ভিদের বীজ খাদ্য হিসেবে পাওয়া যায়? আমি কিন্তু এটা পড়াইছি একটু আগেই। আর দিয়ে শুরু, বলো তো কোনটা? সাইকাস সারসিনালিস, সাইকাস রিভুলুটা, সাইকাস পেকটিনাটা, না সাইকাস মিডিয়া? সবাই বলো তো এটা কি হবে? বলো কোন উদ্ভিদের বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়? বীজের কথা বলছিলাম না। দেখো সারসিনালিস হচ্ছে চর্মরোগ এবং পীড়া, চর্মরোগ, এটা হচ্ছে চর্মরোগে ব্যবহার করা হয়। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল 21-22-এ। তাহলে সারসিনালিস বললে চর্মরোগ। কোথাকার চর্মরোগ? আমাদের যে স্কিনের। আর কোথায় কি কাজ করে? পাকস্থলিতে কাজ করে, পাকস্থলীর পীড়া রোগ, পাকস্থলিতে এটা কাজ করে। আর এই যে পেকটিনাটা পথে পাহাড়ি অঞ্চল, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। এবং এই পেকটিনাটা তোমার কি করে? সারসিনালিস হচ্ছে আমাদের চর্মরোগ, আর রিভুলুটা হচ্ছে বিষ খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। রিভুলুটা হচ্ছে বিষ খাদ্য। তাহলে এখানকার কি অ্যান্সার হবে? বি অ্যান্সার হবে। সবাই রাইট অ্যান্সার করেছো দেখছি। 4 এর বি অলরেডি তিথি লিখছো। তাহলে এটা গেল কোন নগ্নবীজ উদ্ভিদের দিনিশেক ঘটে? এটা আমি ব্যতিক্রম হিসেবে একটু আগে পড়ালাম না, বলো তো 4 এর কি হবে? 4 এর কি হবে বলো? কোন নগ্নবীজ উদ্ভিদের দিনিশেক ঘটে? আমি বলছিলাম একটা ব্যতিক্রম আছে, ই দিয়ে শুরু। তাহলে এটার অ্যান্সার কি হবে? এফেড্রা হবে কিন্তু অ্যান্সার। এটা কিন্তু আমি পড়াইছি একটু আগেই। কোন উদ্ভিদে সর্ববৃহৎ শুক্রাণু বিদ্যমান? সর্ববৃহৎ শুক্রাণু বলো তো কার? মানুষের নাকি একটা গাছের? একটা গাছের শুক্রাণু সব থেকে বড়, এটা কি তুমি কল্পনা করতে পারো? শুক্রাণু মানে হচ্ছে স্পার্ম। হ্যাঁ, স্পার্ম,
স্পার্মের কয়টা অংশ থাকে বলো তো? 3টা অংশ থাকে। একটা হচ্ছে হেড, একটা হচ্ছে মধ্যখণ্ড, আর একটা হচ্ছে টেইল। এই 3টা অংশ নিয়ে একটা স্পার্ম গঠিত হয়। একটা স্পার্ম দেখতে কিন্তু মানুষের স্পার্ম কিন্তু এরকম দেখতে। এটাকে বলা হয় মধ্যখণ্ড, এটাকে বলা হয় টেইল, আর এটাকে বলা হয় হেড। এই হেডের এখানে কি থাকে? অ্যাক্রোজোম থাকে। এখানে কি থাকে? নিউক্লিয়াস থাকে। এই অ্যাক্রোজোমে কি ধরনের এনজাইম থাকে? হায়ালুরোনোডিজ, এই ধরনের এনজাইম থাকে। এখন দেখো শুক্রাণু সর্ববৃহৎ হচ্ছে সাইকাসের। তোমরা রাইট অ্যান্সার করেছো, 5-এর বি অলরেডি লিখেছো। রাহি আন্দ্রিতা ইসলাম, তোমরা রাইট অ্যান্সার করেছো অলরেডি। খুব খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ কিন্তু। এবং এই শুক্রাণু নিয়ে আরো অনেক প্রশ্ন দেখবে সামনে আমাদের আছে। বলতো বাঁশপাতা নামে পরিচিত বাংলাদেশের কোন নগ্নবীজী উদ্ভিদটি? বাঁশপাতা। বাঁশপাতাকে কি বলা হয়? কার্পাস তুলা তৈরি করা হয় না? কার্পাস, কার্পাস। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো? বাঁশপাতার বৈজ্ঞানিক নাম কি জানো? পডোকার্পাস নেরিফোলিয়াস। এই দেখো এখানে কিন্তু একটা শব্দ আছে, সেটা কিন্তু এখানে দেওয়া নাই। অর্থাৎ পডোকার্পাস নেরিফোলিয়াস, নেরিফোলিয়াস। হ্যাঁ, এই যে পডোকার্পাস নেরিফোলিয়াস, এটা কিন্তু বাঁশপাতার বৈজ্ঞানিক নাম। বুঝতে পেরেছো? তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে পডোকার্পাস হচ্ছে বাঁশপাতা অপর নাম। তাহলে 6-এর কত হবে বলো তো? পডোকার্পাস। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। জীবন্ত জীবাশ্ম কোনটি? এইটা যদি না পারো তাহলে অধ্যায় পড়ার দরকার নেই। খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, জীবন্ত জীবাশ্ম। মনে রাখবা জিঙ্কোফাইটা, জিঙ্কোফাইটা একটা ফাইটা শব্দটি থাকলে মনে করো সেটা একটা উদ্ভিদকে বোঝাচ্ছে। তাহলে জিঙ্কোফাইটা আর সাইকাস। তোমরা অ্যান্সার করতে থাকো, আমি একটু পরে দেখছি। তাহলে সাইকাস এবং জিঙ্কোফাইটা এবং জিঙ্কো বিলোবা, এই 3টা হচ্ছে কি হয়? জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম। তাহলে এখানকার অ্যান্সার হবে দেখো বি। আশা করি বুঝতে পেরেছো। 7-এর বি। আশরাফি আক্তার, ফুলবিলাসী, ফারিয়া, মেশকাত মাইশা, হাসান হাবিব, শেখ মিম, সবাই কমেন্ট করেছো। আচ্ছা, ভেরি গুড। সূচনাও আছে। সাইকাসের কোরালয়েড মূলের ভিতরে 2 ধরনের ব্যাকটেরিয়া পরস্পর সাপটাসাপটি করে বেঁচে থাকে। সেই ব্যাকটেরিয়া 2টার নাম কি? সেই ব্যাকটেরিয়া 2টার নাম কি? এখন এই 2 ব্যাকটেরিয়া পরস্পরের সাথে থেকে এই মূলগুলাকে ক্ষতি করে, মূলগুলার ভিতরে মানে বাসা বাঁধে। তাহলে কোন 2 ব্যাকটেরিয়া বলো তো? এখানে কোরাল অয়েড মূল। কোরাল মানে এরকম এরকম মূলগুলা মাটির উপরে চলে আসে। হ্যাঁ, এই মূলের ভিতরে ব্যাকটেরিয়াগুলা পরস্পরের সাথে থাকে। এইটাকে বলা হয় অ্যানাবেনা এবং নস্টক। হ্যাঁ, অ্যানাবেনা এবং নস্টক, এই 2টা ব্যাকটেরিয়া পরস্পরের সাথে থাকে। কোথায়? কোরালয়েড মূলে। কার? সাইকাস উদ্ভিদের। 7-এর বি। হ্যাঁ, মিস টাকি 8টা অ্যান্সার করো, 8টা অ্যান্সার করো। আমার এখানে একটু কমেন্ট লেটে আসছে। হ্যাঁ, সাইকাস উদ্ভিদের স্ত্রী জননাঙ্গকে কি বলা হয়? সাইকাস উদ্ভিদের কিন্তু যৌন জননও ঘটে, অযৌন জননও ঘটে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে স্ত্রী জননাঙ্গ কি নামে পরিচিত? এই যে তুমি এস্ট্রোবিলাস শব্দটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুং এস্ট্রোবিলাস গঠন করে। অর্থাৎ এটা কিন্তু পুরুষের বা হচ্ছে মেলের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। এবং সোরাস মানে একটা থলি। এই দেখো এরকম একটা থলে, এই থলের ভিতরে স্পোর তৈরি হয়, সেই জিনিসটাকে বলা হয় সোরাস। আর মেগা মানে কি? বড়। স্পোরো মানে কি? বীজ। আর ফিল মানে হচ্ছে পাতা। তাহলে এমন একটা পাতা যার ভিতরে কি থাকবে? স্পোর থাকবে। সেই স্পোরগুলো কেমন? বড় বড়। হ্যাঁ, তাহলে বলবো মেগা স্পোরোফিল। এটা হচ্ছে নারীর দেহ স্ত্রী জননাঙ্গকে বোঝায়। বুঝতে কি পেরেছো? তাহলে সব কিছু বড় নারীদের বুঝাবে। যদি আমি 2টা জনন কোষ আঁকি, একটা বড় একটা ছোট, তাহলে এর ভিতরে এই যে বড়টা এ হচ্ছে ফিমেল, আর এই যে পিচ্চিটা এটা হচ্ছে মেল। এটা অলওয়েজ মনে রাখবা। তাহলে ফিমেল কি হয়? সব সময় বড় হয়। তাহলে যেহেতু এখানে মেগা শব্দটি আছে, তাহলে সেটা নারীর স্ত্রী জননাঙ্গকে বোঝাবে কি না? তুমি বলো, ঠিক কি না? তুমি বলো। দ্রুতি সরকার, মাইকা মেশকাত, সূচনা, সবাই 9-এর খ লিখছো। ঠিক আছে, মেগা স্পোরোফিল হবে। তার মানে নারীরা কি সবসময় বড় হবে? পুরুষেরা কি হইতে পারবে না? বলো, মেয়েরা কি একটু বড় বড় নাকি? বলো। 9BB লিখছো। আচ্ছা দেখো, এমসিকিউ সলভের কোনো বিকল্প নাই। বেশি বেশি এমসিকিউ সংস্পর্শে আসবা, তত বেশি কমন আসবে তোমার পরীক্ষায়। পরীক্ষার ওই 1 ঘন্টায় দেখবা সব তুমি রুলস আকারে মিলাই পারবা না। আর বেশি বেশি এমসিকিউ সলভ মানে তোমার বেশি বেশি তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। কারণ কি? কারণ তুমি দেখবে একটা অধ্যায় পড়ে রাখলা একদম A to Z, দেখবে তোমার ওখান থেকে প্রশ্নগুলি ভুল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তুমি যদি ওখান থেকে 100 পরিমাণ এমসিকিউ আলাদাভাবে কোনো বই থেকে সলভ করো, দেখবে তখন কনফিডেন্স লেভেলটা একদম হাই লেভেলে চলে যাবে। তো সেই ক্ষেত্রে তোমার এমসিকিউ সলভের কোনো বিকল্প নাই।
প্রচুর এমসিকিউ সলভ করো ঢাকা ইউনিভার্সিটি সহ মানে জগন্নাথ ইউনিভার্সিটি সকল জায়গার। এখন ভাই কোথা থেকে এগুলো মানে সলভ করব? সেক্ষেত্রে তুমি এই মেডি হাইলাইটস এই বইটা একদম বাজারে নতুন, এখানে হচ্ছে হাইলাইট করা আছে লাইনগুলা। আগে তো ছিল একদম অনেকগুলা লাইন, এখন শুধুমাত্র হাইলাইট লাইনগুলাই দাগানো। এবং এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমাদের মেডি প্রশ্ন ব্যাংকও চলে আসছে বাজারে। এই বইগুলা সংগ্রহ করে নিবা, টেবিলে রাখবা, আর বেশি বেশি করে এমসিকিউ সলভ করবে, ইনশাআল্লাহ ভালো জায়গায় চলে যাবা। কোনটি সাইকাসের আদি বৈশিষ্ট্য বলো তো? আদি বৈশিষ্ট্য কোনটি? আদি মানে কি বলতো? যদি বলা হয় পুরাতত্ত্ববিদ, আমি যদি এই শব্দটা এখানে লিখি পুরাতত্ত্ববিদ মানে কি আদিমকালকে বোঝাচ্ছে না? পুরাতত্ত্ব বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সেই ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিককে কি বলা হয়? আর্কিওলজিস্ট বলা হয় না? আর্কিওলজিস্ট, আর্কিওলজিস্ট। আমরা কিন্তু এখন অড মিনিং ভাঙন খেলছি, হ্যাঁ। আর্কিওলজিস্ট, দেখো আর্কিও মানেও কিন্তু প্রাচীন, আর্কিও শব্দের অর্থ হচ্ছে প্রাচীন। তাহলে দেখো এই আদি শব্দ মানেই কিন্তু প্রাচীন। তাহলে ভাই এখানে কোথায় আর্কি শব্দটি ব্যবহার করা আছে তুমি হিসাব করে দেখো, কতই না সুন্দর। বুঝতে পেরেছো? 10-এর 6 অলরেডি দেখেছো। এখন তুমি কি খেয়াল করতে পারছো ভাইয়া আর্কিওলজিস্ট মানে প্রত্নতাত্ত্বিক বিদ, সেখান থেকে এসেছে আর্কিগোনিয়াম, ফাইন না? এই গোনিয়াম শব্দটি আর কোথায় পাইছো বলো তো? আমরা পড়েছি না গোনার্ড মানে জননাঙ্গ। তাহলে দেখো এখানে সাইকাসের আদি বৈশিষ্ট্য হচ্ছে এদের স্ত্রী জননাঙ্গটা আদি প্রকৃতির হবে। তাহলে এই গোনার্ড, এই গোনিয়াম শব্দটি কিন্তু গোনার্ড থেকে আসছে, গোনার্ড, গোনার্ড থেকে আসছে, গোনার্ড। গোনার্ড মানে কিন্তু জননাঙ্গ। গোনার্ড মানে কি সবাই বলো? গোনার্ড মানে জননাঙ্গ, গোনার্ড মানে জননাঙ্গ। তাহলে দেখো 11 অ্যান্সার করো সবাই। সাইকাসের শস্যে ক্রোমোজোম সংখ্যা কয়টা? আমি বলছিলাম না হ্যাপ্লয়েড বা সিঙ্গেল, তাহলে হ্যাপ্লয়েড থাকলে কত হয় বলো তো? এখানে হ্যাপ্লয়েড মানে ওয়ান সেট না? তাহলে হ্যাপ্লোস, এই যে হ্যাপ্লোস, হ্যাপ্লোস থেকে এসেছে কি হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড, হ্যাঁ, বা ওয়ান সেট ক্রোমোজোম। বুঝতে পারছো? ওয়ান সেট ক্রোমোজোম। আর আবৃত, এটা তো নগ্নবীজী উদ্ভিদ, আর আবৃত বীজী উদ্ভিদ যখন বলতো তখন এটা হয়ে যেত 3n, আর এটার ক্ষেত্রে কিন্তু শুধু n হবে, হ্যাঁ। তাহলে এখানে এক সেট হবে, সেট সংখ্যা কত? এক সেট। তাহলে 11 সি কারা কারা অ্যান্সার দিছো? আশরাফি আক্তার, আসান হাবিব, ফারিয়া সবাই অ্যান্সার করেছো রাইট। জান্নাত ইসলাম, ভালো হচ্ছে, ভালো। শেখ মিম, জান্নাত ইসলাম রাইট অ্যান্সার। এটা কিন্তু ঢাকা বোর্ড 21 সালে। আর একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে দেই, তোমরা জানলে অবাক হবা, গত মেডিকেল ভর্তি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ড থেকে যে 23-এর ধর গতবার কারা পরীক্ষা দিয়েছে 23 ব্যাচ না, ওই 23 ব্যাচের কিন্তু এইচএসসি পরীক্ষা হয়েছিল। ওখানকার যে বায়োলজির এমসিকিউ গুলা ওখান থেকে কমন আসছিল জানো। তার মানে তুমি যদি এখন 24 ব্যাচ হও, তাহলে তোমার 24 সালে কি বায়োলজি পরীক্ষা হয়েছিল? যদি হয়ে থাকে, আমার খেয়াল নেই, যদি হয়ে থাকে তাহলে মনে রাখবা যে ওইখানকার বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবা, যেহেতু ওইটা লেটেস্ট বা আপডেট ভার্সন। সেটাও মনে করে মেডি হাইলাইটসে বা প্রশ্ন ব্যাংকে দেওয়া আছে, বুঝছো? মেডি প্রশ্ন ব্যাংকে, ওখান থেকে কালেক্ট করে নিতে পারো বোর্ড কোশ্চেনগুলা। এখন বলো তো পাহাড়ি এলাকায় দেখো কোন প্রজাতির সাইকাস চট্টগ্রামের পাহাড়ি এলাকায় দেখা যায়? পথে পাহাড়ি, পথে কি হবে বলো তো? এখানে প দিয়ে শুরু, আমি বলছিলাম না পাহাড়ি, এটাকে বলছিলাম না বলো তো হাবিব? এটা বলিনি আমি? বায়োলজি এমসিকিউ হয়নি। ও তাহলে বায়োলজি এমসিকিউ হয়নি মানে তাহলে তোমার 23 পর্যন্তই পড়ো, সমস্যা নেই। কিন্তু অন্যান্য সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি যদি হয়ে থাকে তাহলে ওইখানকার আপডেট এমসিকিউগুলো একটু পড়ে রেখো, হ্যাঁ। 12 কোন প্রজাতি দেখো পাহাড়ি এলাকায় পাওয়া যায়? তাহলে পাহাড়ি দিয়ে মনে রাখবা পেকটিনাটা। তাহলে কি দিয়ে মনে রাখবা? পাহাড়ি দিয়ে পেকটিনাটা। তাহলে এটা দিয়ে খেয়াল রাখবা, হ্যাঁ। তাহলে এটার অ্যান্সার হবে পেকটিনাটা। আর রিভিউটা হচ্ছে বিস্কন্দ হিসেবে খাওয়া যায়, আর সারসিনানিস হচ্ছে চর্ম এবং পেড়া রোগে ব্যবহার করা হয়। এই তো হয়ে গেল। এবার নগ্নবীজী উদ্ভিদ কিসের মাধ্যমে পরাগায়ন ঘটায়? আমি পড়াইছি এটাও, বলো তো কিসের মাধ্যমে পরাগায়ন ঘটে? নগ্নবীজী উদ্ভিদ বায়ুর মাধ্যমে, তাই না? তাহলে দেখো এটা হচ্ছে, এখানে বাতাস মানে কিন্তু বায়ু বা এয়ার, তাহলে এখানে অ্যান্সার কি হবে? এয়ার বা বায়ু। তাহলে এখানে কি হবে? এয়ার বা বায়ু। কতই না সুন্দর না? দেখো বারবি, ফারজানা আক্তার, মিথিলা, মেশকাত, মাইশা, আহসান হাবিব, ঠিক আছে। 13 বলো, 13 সি অলরেডি বলেছো, আহসান হাবিব, মেশকাত, মাইশা বলেছো, ঠিক আছে। সাইকাসের শুক্রাণু, আচ্ছা এই শুক্রাণু নিয়ে বারবার প্রশ্ন আসছে না? এই শুক্রাণুগুলো মনে করো এরকম, এই শুক্রাণুগুলো কেমন এরকম, হ্যাঁ। তো এই শুক্রাণুর বৈশিষ্ট্য আছে 3টা, মেইনলি কয়টা? 3টা। সেই 3টা শুক্রাণুর বৈশিষ্ট্য কিভাবে মনে রাখা যায় দেখো, এই 3টা বৈশিষ্ট্য আমি এইভাবে মনে রাখি যে সচল,
না সফল, এটা দিয়ে মনে রাখা যায় সফল। আমি সাকসেসফুল কি বলা হয়, সফল বলা হয় না, সফল, এটা দিয়ে মনে রাখা যায়। তাহলে শুক্রাণুর মেইনলি তিনটা বৈশিষ্ট্য, কয়টা, তিনটা। সফল, সফল, দেখো দন্তুর সাথে এরা হচ্ছে সচল, এরা হচ্ছে কি, এরা সচল, মানে ফ্লাজেলাগুলো কেমন চলাচল করতে পারে। আর এই ফতে হচ্ছে ফ্লাজেলাযুক্ত, ফ্লাজেলাযুক্ত। কি দিয়ে মনে রাখা যায়, সফল দিয়ে মনে রাখা যায়। আর লতে কি, লতে হচ্ছে লাটিমের আকৃতি, লাটিম। তাহলে কয়টা বৈশিষ্ট্য বললাম, তিনটা। এখন দেখো এরা সচল, ফ্লাজেলাযুক্ত এবং লাটিম আকৃতির। এখন ফ্লাজেলাটা কয়টা ফ্লাজেলা, উত্তর হবে বহু ফ্লাজেলা, বহু ফ্লাজেলা, মনে থাকবে। তাহলে শুক্রাণুর বৈশিষ্ট্য তিনটা মেইনলি, সফল, স দিয়ে সচল, ফ দিয়ে বহু ফ্লাজেলাযুক্ত, আর ল দিয়ে লাটিম আকৃতির, মনে থাকবে। তাহলে দেখো এটার কি অ্যান্সার হবে বলো তো, সাইকাসের শুক্রাণু আকৃতি কেমন, লাটিম আকৃতির, এই যে সিটা হবে, হ্যাঁ এই সি হবে অ্যান্সার। সবাই রাইট অ্যান্সার করেছো, হাসান হাবিব, তিথি, জান্নাত ইসলাম, ঠিক আছে। আচ্ছা, আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য একদম উল্টো হবে, নগ্নবীজির উল্টা হয়ে যাবে। দেখো ওরাও স্পোরোফাইট ছিল, এরাও স্পোরোফাইট, এটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ওরাও অপুষ্পক ছিল, এরা কিন্তু সপুষ্পক, এটা ভাস্কুলার টিস্যু বিদ্যমান। এবং এদের গর্ভাশয়, দেখো গর্ভাশয় আছে, গর্ভদণ্ড আছে, গর্ভমুণ্ড আছে। এখন ভাইয়া এইটা গর্ভকেশরের কয়টা অংশ, তিনটা অংশ। তাহলে গর্ভকেশরটা আমি একটু আঁকাই। গর্ভকেশরটা আসলে দেখতে এরকম, হ্যাঁ, এর ভিতরে কিন্তু কি আছে, গর্ভাশয় আছে। আর এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, আর এটা হচ্ছে গর্ভাশয়। বুঝতে পেরেছো, এই তিনটা অংশ মিলেই একটা গর্ভকেশর তৈরি হয়। এদের দেখো শস্য কেমন, ট্রিপ্লয়েড, আর ওদের কি ছিল 3N, মানে নগ্নবীজের 3N, আর এদের শস্য কেমন, নগ্নবীজ উদ্ভিদের শুধু N, আর ট্রিপ্লয়েড হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে, এটা কিন্তু ব্যতিক্রম, হ্যাঁ, মানে ওর থেকে কিন্তু ভিন্ন। এদের দেখো নিশ্চল, আর ওদের কি ছিল, সচল। ওদের দেখো আর্কোগোনিয়াম ছিল, এদের দেখো অনুপস্থিত। এদের বীজপত্র কয়টা, দুইটা। যেমন বাদামের খোসা যদি তুমি ছাড়াও, তাহলে বাদামের কিন্তু দুইটা পাশ পাবা, এই সাইডে একটা খলপা পাবা, এই সাইডে একটা খোলস পাবা। তাহলে দুইটা খোলস মানে কি, দ্বিবীজ, মানে দুটি বীজপত্র থাকবে। জনুক্রম কাকে বলে, জনন কোষের আবর্তনকে বলা হয় জনুক্রম, জনন কোষের আবর্তনকে বলা হয় জনুক্রম। এই দেখো 2N থেকে N হলো, আবার N থেকে 2N হলো, এই যে আবর্তন হচ্ছে এটাকে বলা হয় জনুক্রম, মনে থাকবে। এখানে কোনো প্রকার আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। এখন এই সবটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসবেই, অর্থাৎ এখান থেকে একটা MCQ পাবা। তুমি যদি এই অধ্যায় থেকে প্রশ্ন করে, তাহলে মনে করবে এই জায়গা থেকে প্রশ্ন করবে। এই যে ফলের উদাহরণ প্রথম 5টা, এই 5টা থেকে অনেকবার প্রশ্ন এসেছে মেডিকেল ভর্তি পরীক্ষায়। বলো তো এখান থেকে এই সবটা পারো, তুমি পুরো মুখস্থ পারো? সবাই বলো তো ভাই, আমার হয় এটা। এই যে 17টা এখানে উদাহরণ দেওয়া আছে, এই 17টা উদাহরণ কি তুমি পারো? লিখো তো একটু ভাই। প্রকৃত ফল দেখো, আমজাম লিস্ট, এটা পারো, অপ্রকৃত পারবা, হ্যাঁ। সরল ফল কাকে বলে, যারা একটি মাত্র ফুল থেকে একটি ফল হয় তখন বলা হয়। এবং এখানকার উদাহরণগুলো দেখো কত সুন্দর। গুচ্ছ ফল, গুচ্ছ মানে আতা, স্ট্রবেরি, নয়নতারা, এগুলো কিন্তু একসাথে হয়, তাই না? এখান থেকে মনে রাখবা, এই প্রথম অপ্রকৃত ফল এবং গুচ্ছিত ফল এবং যৌগিক ফল। অর্থাৎ এখানকার কোন কোন পয়েন্টগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই যে অপ্রকৃত ফল, যৌগিক ফল, আর হচ্ছে গুচ্ছিত ফল। এই 2, 4, 5 নাম্বার পয়েন্টগুলো মনে রাখাই লাগবে তোমার। এখন গুচ্ছিত ফল কি জিনিস? একটি মাত্র ফুলের গর্ভাশয়ের হতে একগুচ্ছ ফল তৈরি হবে যখন, তার নাম গুচ্ছিত ফল। নামগুলো মনে রাখবা। দেখো বিদারি ফল মানে ফেটে যাবে, দেখো তো ফেটে যায় কারা, দেখো তো ঢেঁড়স ফেটে যায়, কিন্তু ঢেঁড়স কোনোদিন দেখেছো শুকাই গেলে ঢেঁড়স ফেটে যায়? লিগিউম, পরীক্ষা আসবে এইভাবে, ফল উপর থেকে নিচের দিকে দুটি কপাটে বিদন্ন হয়, তার নাম কি? লিগিউম। এটা অ্যান্সার হবে। কিভাবে মনে রাখবে? দেখো উম হচ্ছে রস্যই, রস্যু মো, উম মানে দেখো উপর থেকে নিচে, দেখো উপর থেকে নিচে, দিয়ে মনে রাখবা উপর থেকে নিচের দিকে ফাটবে, দুইটা কপাট মানে দুইটা খোলসে ফাটবে। সিলিকোয়া, দেখো দন্তুর সাথে সিলিকোয়া, দন্তুর সাথে সরিষা, এটা পরীক্ষা আসে, হ্যাঁ। আবার দেখো ক্যারিওপসিস, সব থেকে 11 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। কত পার্সেন্ট ইম্পর্টেন্ট? বিলিয়ন% ইম্পর্টেন্ট। এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন আসে। মনে রাখবা ধান কাটে, তাহলে ক্যারিওপসিস দিয়ে মনে রাখবা কাটে, আর ধান মানে হচ্ছে ধান গম, তাহলে এটা পরীক্ষা আসে কিন্তু ক্যারিওপসিস, এটা কিন্তু আসে। ক্যারিওপসিসের উদাহরণ কি? ধান গম। সবাই বলো তো ক্যারিওপসিসের উদাহরণের নাম কি? বলো ধান গম। এটা কিন্তু আসে পরীক্ষায়, কিন্তু এটা আসবেই। ধান কি করে? কাটে। এবার দেখো বেরি দিয়ে মনে রাখবা, আমি যদি টমেটোকে কাটি
টমেটোর ভিতরে ছোট ছোট দানা আছে কি নাই? আমি যদি কলা কাটি তাহলে কলার ভিতরে ছোট ছোট দানা আছে। আমি যদি বেগুন কাটি তাহলে বেগুনের ভিতরে ছোট ছোট দানা আছে। তাহলে যার ভিতরে ছোট ছোট দানা থাকবে, বেগুন, টমেটো, পেয়ারা, কলা, তারাই হবে কি এই বেরি বেরি। এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে বেরি বেরি মানে ছোট 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 দানা থাকবে যার ভিতরে। ক্যাপসিউল, এরা হচ্ছে একদম নিরস, কোনো রসকস থাকবে না। হ্যাঁ, এই যে এইগুলোর উদাহরণ, অতটা গুরুত্বপূর্ণ না। এর ভিতরে সরোসিসটা খুবই গুরুত্বপূর্ণ। সরোসিস মানে হচ্ছে রসালো, রসযুক্ত। দেখো সরোসিস মানে কি রসালো, আম, কাঁঠাল, আনারস, এইগুলা। বাকিগুলা অতটা গুরুত্বপূর্ণ না। এখন বলো তো জবা ফুলের অম্রাবিন্যাস কেমন? এইটা অ্যান্সার করো, জবা ফুলের অম্রাবিন্যাস কেমন? বেশি বেশি এমসিকিউ সলভ করবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ধান গম, তাহলে ধান গম কাটে ক্যারিওপসিস। বলো তো জবা ফুলের অম্রাবিন্যাস কেমন? 15 নম্বর অ্যান্সার করো, 15 নম্বর। সবাই অ্যান্সার করো। জবা ফুলের অম্রাবিন্যাস কেমন? মনে রাখবে একটা আমি টেকনিক শেখাবো, বুঝছো? জবা ফুলের ক্ষেত্রে জবা ফুল হচ্ছে একটি জবা এক্ষুনি ধরো মশা, এরকম একটা ছন্দ দিয়ে আমি মনে রাখাই দিব। তাহলে এখানকার কি হবে? অক্ষীয় হবে। বুঝতে পেরেছো? আমি ওইখানকার যাওয়ার আগে আমি এটার অ্যান্সার নিয়ে নিই। আপাতত ওটার অ্যান্সার অক্ষীয় নিয়ে নিই, কিন্তু আমি একটু পরে শেখাচ্ছি। তোমরা কারা কারা পারো কিনা এটা আমি যাচাই করলাম আর কি। পারছো কিনা বলো তো? পারবা এটা? এই যে সি বলা শুরু করেছে 15 হ্যাঁ, অক্ষীয় মানে আমি একটা ছন্দ বলে দিয়ে আমি এটা শেখাই দিবানি। তোমরা অ্যান্সার করতে থাকো আগে, তোমরা কেমন পারো দেখি। কোনটি অপ্রকৃত ফল? অপ্রকৃত ফল কোনটা ছিল বলো তো? পেয়ারা, লিচু, আম, আনারস। কোনটা অ্যান্সার হবে বলো তো? এই যে আম, জাম, লিচু, কলা, এগুলো তো তোমার কি? এগুলো তো সরল ফল বা প্রকৃত ফল, তাই না? যাহাই সরল ফল তাহাই প্রায় প্রকৃত ফলের উদাহরণ। বুঝতে পেরেছো? মানে একটিমাত্র গর্ভাশয় থেকে ফলে কনভার্ট হবে, সেই ধরনের ফলকে বলবো আমরা প্রকৃত ফল বা সরল ফল। বুঝতে কি পেরেছো? 16 কি হবে তাহলে? আনারস হচ্ছে কি হবে? আনারস হচ্ছে অপ্রকৃত ফল। আনারস হচ্ছে অপ্রকৃত ফল। বিশ্বের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ, বিশ্বের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ এর নাম কি? দেখো এই যে ইউক্যালিপটাস, এটা কিন্তু সব থেকে উঁচু। ইউক্যালিপটাস কি? উঁচু, এটা হচ্ছে উঁচু, সবচেয়ে উঁচু গাছ। হ্যাঁ, আর একটা দেখো এখানে আছে অ্যাজোলা, এটা নাইট্রোজেন সংবন্ধনকারী একটা উদ্ভিদ, নাইট্রোজেনকে সংবন্ধন করে। আর এই যে উলফিয়া, এটা আছে 0.1 মাইক্রোমিটার না মিটার একটা হচ্ছে লম্বা উলফিয়া। এই উলফিয়াটা পৃথিবীর সব থেকে ছোট উদ্ভিদ, পৃথিবীর সব থেকে ছোট উদ্ভিদ, সব থেকে ছোট। যদি বলা হয় বাংলাদেশের সব থেকে ছোট উদ্ভিদের নাম কি, তখন মনে রাখবা উলফিয়া অরাইজাই। উলফিয়া অরাইজাই এই শব্দটি থাকলে সেটা বাংলাদেশের ছোট উদ্ভিদ, মনে থাকবে। বিশ্বের বললে শুধু উলফিয়া, আর বাংলাদেশের বললে উলফিয়া অরাইজাই, মনে থাকবে। তাহলে 17 কি হবে? বি হবে। এই তো পেরে গেছো। এখন দেখো এই যে এস্টিভেশন, তাহলে বলো তো গম, ধান গম কিসের উদাহরণ? আবার একটা প্রশ্ন করি, বলো তো আতা কিসের উদাহরণ? এগুলো আমি তোমার কোশ্চেন করতেছি, তোমরা অ্যান্সার করবা। হ্যাঁ, সিলিকোয়া দন্তুসা দিয়ে শুরু, তাহলে কি হবে বলো তো? সিলিকোয়ার উদাহরণ কি বলছিলাম? সিলিকোয়া সরিষা বলছিলাম না? তাহলে যেগুলো বলছি ওইগুলো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে। হ্যাঁ, তাহলে দেখো ওপেন, আমরা এখন কি বলবো? এস্টিভেশন কাকে বলে? পুষ্পপত্র বিন্যাসকে বলা হয় এস্টিভেশন। দেখো এখানে একটা চিত্র আছে, দেখো এইগুলা থেকে এর থেকে আলাদা অবস্থা আছে, মুক্ত অবস্থা আছে। বাট দেখো এইগুলো দেখো অ্যাটাচড অবস্থা আছে, যুক্ত অবস্থা আছে, তাই না? তাহলে এগুলো প্রান্ত স্পর্শ করে আছে মানে ভালভেট, মানে প্রান্ত স্পর্শী। হ্যাঁ, আর ওপেন মানে মুক্ত, মানে এর সাথে এর কোনো সম্পর্ক নেই বা টাচ নেই। তাহলে দেখো যারা মুক্ত মানে যার কোনো গার্লফ্রেন্ড নাই সেই তো মুক্ত, তাই না? বা যার কোনো ভালোবাসার প্রেমিক নাই সে কিন্তু মুক্ত, ঠিক কিনা? এখন দেখো জবা ফুল গন্ধরাজ, যাদের গা দিয়ে গন্ধ বেরোয় তাদের সাথে কেউ মেশে, তারা তো মুক্তই থাকবে, ঠিক কিনা? তাহলে মনে রাখবা জবার গা গন্ধ, সে মুক্ত, তার সাথে কেউ ভালোবাসে না, তাকে কেউ পছন্দ করে না। জবা নামে কেউ আসো নাকি? জবাকে দাও। হ্যাঁ, কমেন্ট করেছো তিথি, ঠিক আছে। সরিষা, ঠিক আছে। ক্যারিওপসিস, ঠিক আছে, ক্যারিওপসিস। তাহলে ওপেন, জবার গা গন্ধ, তার সাথে কেউ মেশে না, সে ওপেন। হ্যাঁ, তাহলে আমার এই প্রথম লাইনটা একদম মুখস্থ শেষ। হ্যাঁ, এবার দেখো ভালভেট মনে রাখবা যে জবার আব্বু ভালো, জবার আব্বু কি ভালো।
এই ভালো দিয়ে মনে রাখবা হচ্ছে ভালভেট, আর জবা হচ্ছে জবা ফুলের উদাহরণ। হ্যাঁ, জবার বৃতি, দেখো জবার কিন্তু এখানে বৃতি, আর এই জবা মানেও কিন্তু উপবৃত্তি। এটা খেয়াল রেখো, আগে উপবৃত্তি তারপরে কি বৃত্তি। হ্যাঁ, আগে উপবৃত্তি তারপর বৃত্তি। আব্বু দিয়ে মনে রাখবা আ মানে আতা, আর ব মানে হচ্ছে বাবলা, আব্বা। আব্বা বলিস না, জবার আব্বু বা আব্বা। আব্বা দিয়ে মনে রাখবা আতা বাবলা, আতা বাবলা। আকন্দ, ও কিন্তু আ দিয়ে শুরু, তাই না? কত না সুন্দর বইটা, এমন ভাবে সাজাইছে। জবার আব্বু কি ভালো, জবার বৃত্তি না উপবৃত্তি? বৃত্তি। বুঝতে কি পেরেছো? বুঝতে কি পেরেছো? এবার দেখো টুইস্টেড, এই শব্দটি পড়ি। টুইস্টেড মানে কি পাকানো। তো কবরে যখন মাটি দেয় তখন কাফনের কাপড় দুই সাইডে কি করে, পেঁচিয়ে দেয় বা পাকিয়ে দেয়, ঠিক কিনা? এ দেখো একজন মৃত লাশকে আমরা এইভাবে দেই না, মৃত লাশকে কি করি, এখানে এরকম পাকাই দিয়ে না, এখানে এরকম পাকাই দিই কাপড়টা, কাফনের কাপড়টা, ঠিক কিনা? তাহলে দেখো তুমি এখানে টুইস্টেড বা পাকানো হচ্ছে জবা মরে যাওয়ার পরে দেখো কবরের কি করে, কাফনের কাপড়টা টুইস্টেড করে দেয়। তাহলে সব জায়গায় দেখো জবা শব্দটি আছে, তাই না? তাহলে কবরে দেখো এসে করবি, কবরে দিয়ে মনে রাখবো করবি। হ্যাঁ, তাহলে করবির কি করবো, টুইস্টেড করবো, পাকাবো। ভালো লাগছে কি দেখো তো? এই বুঝতে হইতেছে পড়া? সবাই বলো। তাহলে বলো তো করবির উদাহরণ নিচের কোনটি? টুইস্টেড হবে কিন্তু। হ্যাঁ, ইমব্রিকেট, দেখো কৃষ্ণচূড়া, কালকাসুন্দা আর বাদল লাঠি। হ্যাঁ, যারা কৃষ্ণচূড়া, কালকাসুন্দা এগুলা দিয়ে একটা ব্র্যাকেট দিবা, কৃষ্ণচূড়া দিয়ে একটা ব্র্যাকেট দাও, কৃষ্ণচূড়া দিয়ে একটা ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট, এবং বাদল লাঠি দিয়ে তুমি এটাকে এই ব্র্যাকেট থেকে সরানোর চেষ্টা করতেছো। মানে ব্র্যাকেটের ভিতরে কে আছে, কৃষ্ণচূড়া, ওইটাকে তুমি বাদল লাঠি দিয়ে, যাদের বাদরের মানে বলে না তার পাশাই বন্দরের হাড়, ওই রকম যে বাদল লাঠি দিয়ে তুমি ওই ব্র্যাকেট থেকে ওটাকে ছোটানোর চেষ্টা করতেছো। কুইন, এ দেখো কান কুইন শিয়াল। এখন কুইন শিয়াল দেখি মনে রাখবা, কুইন মানে কি রানী না? তাহলে মনে রাখবা কুইনের পেশা, কুইনের পেশা, পেশা দিয়ে মনে রাখা যায় কুইনের পেশা, কুইনের পেশা। পে দিয়ে হচ্ছে পেয়ারা, স্বাদ মানে সরিষা। তাহলে কুইনের পেশা, কুইনের পেশা। সবাই বলো কুইনের পেশা। শর্টকাটগুলো লিখতে থাকো, শর্টকাটগুলো লিখতে থাকো। ভ্যাক্সিলারি মানে কি, ভ্যাক্সিলারি দিয়ে মনে রাখবা ভ্যাকেশনে মশা মারি, ভ্যাকেশনে মশা মারি, ভ্যাকেশনে কি মারি, মশা মারি। দেখো কে মারে মশা, অপরাজিতা, কে মারে মশা, অপরাজিতা। তাহলে ভ্যাক্সিলারি মশা মারি। দেখো মশা মানে মটরশুঁটি সিম, মটরশুঁটি সিম, মটরশুঁটি সিম। আমার সাথে বলো ভ্যাক্সিলারি। দেখো আমি আরেকবার বলে দিই, জবার গা গন্ধ, তার সাথে মেশে না, তাহলে সে মুক্ত থাকবে। ভালভেট মানে জবার আব্বু ভালো, জবার আব্বু ভালো। টুইস্টেড মানে কবরে গিয়ে আমাদেরকে জবাকে দুই সাইডে কাপড় কাপড় পেঁচাবো। ইমব্রিকেট কৃষ্ণচূড়াকে দিয়ে ইমব্রিকেট দিব, দেন ওখানে ব্র্যাকেটের ভিতর থেকে ওটা ছোটানোর চেষ্টা করবে হচ্ছে বাদল লাঠি দিয়ে। কান কুইন শিয়াল কি জিনিস, কুইনের পেশা। পে মানে হচ্ছে পেয়ারা সরিষা, ভ্যাক্সিলারি মানে ভ্যাকেশনে মশা মারি। শেষ। কি বুঝতে কি পেরেছো? শর্টকাটগুলো কিন্তু লাগবে। হ্যাঁ, এবার দেখো এই শখটা পড়লে আমাদের এই অধ্যায় সব থেকে কঠিন এবং গুরুত্বপূর্ণ টপিকটা শেষ হয়ে যাবে। বুঝতে কি পেরেছো? দেখো তোমরা কমেন্ট করতে থাকো, মানে শিম, শিম কিসের উদাহরণ, শিম কিসের উদাহরণ? তার আগে আমি এইটা পড়াইনি। হ্যাঁ, তোমরা তো কমেন্ট করতে থাকো। মার্জিনাল, মার্জিনাল মানে কি, এক প্রান্তীয়। তাহলে দেখো একটি মশা, কয়টা মশা, একটি মশা, কয়টা মশা, একটি মশা, তাহলে এক প্রান্তীয়। এক্সাইল মানে কি, অক্ষীয়। তাহলে অক্ষীয় দিয়ে মনে রাখবা এক্ষুনি, অক্ষুনি মানে কি, এক্ষুনি, এক্ষুনি ধরো জবা, ধরো জবা। এ দেখো তাহলে একটি মশা এখানে উঠতেছে, এবার বলছো এক্ষুনি করে ধরো, কে ধরবে, জবা ধরবে। দেখো জবা ধরো, ধরো মানে ধুতরা, ধরো মানে ধুতরা। অক্ষুনি মানে কি, অক্ষীয়, অক্ষুনি মানে কি, অক্ষীয়। তাহলে দেখো একটি মশা, অক্ষুনি ধরো জবা। দেখো মুখস্থ হয়ে গেছে। তাহলে ভাই এগুলো মনে রাখবো না, এগুলো বাদ। হ্যাঁ, এখন দেখো ফ্রি সেন্ট্রাল, তাহলে মনে রাখবা ফ্রি তনুর, মানে ফ্রি মানে কি, হে মুক্ত, কে তনু। এই দেখো তনু মানে কি, তনু, তুত নুনিয়া শাক, তুত নুনিয়া শাক। প্যারাইটাল, প্যারা, তাহলে ফ্রি তনু। দেখো গায়ে সাপ, গায়ে সাপ দিয়ে মনে রাখবা গাত্রীয়, গায়ে সাপ। এ দেখো সাপ, গায়ে সাপ। তাহলে ফ্রি মানে তনু, তনু মুক্ত ভাবে ঘোরাফেরা করতেছে এবং সেখানে সাপ আসছে, বুঝছো? তাহলে দেখো গায়ে মানে গাত্রীয়, সাপ, সাপ মানে হচ্ছে শাপলা পদ্ম। শেষ। বেজাল, বেজাল মানে মূলীয়। ধান, সূর্যমুখী, গাধা। মনে রাখবা যে এখানে একটা দৃশ্য আছে, মনে করো এখানে ধান গাছ আছে, এখান থেকে সূর্য উঠতেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে বেজাল বা মূলীয়। হ্যাঁ, তাহলে এখানে ধান গাছ, সূর্য উঠতেছে, তাই দেখো ধান, সূর্যমুখী, গাধা। ত্রিধরা মানে বলে, ত্রিধরা মানে কি, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ একটা
বিস্তীর্ণ এলাকা থাকে না ওইটা। এপিকাল, এপিকাল মানে কি শীর্ষ, তাহলে শীর্ষধ্বনি লাল মিয়া, এটা দিয়ে মনে রাখবা, শীর্ষধ্বনি লাল মিয়া, শীর্ষধ্বনি লাল মিয়া, শীর্ষধ্বনি লাল মিয়া, তাহলে শীর্ষ দিয়ে মনে রাখবা। এপিকাল ধ্বনি মানে ধনিয়া, আর লাল মিয়া মানে লাল পাতা, লাল মিয়া মানে লাল পাতা। তাহলে ভাই বাকি উদাহরণগুলো এখানে আছে, এগুলো মুখস্থ করবো না, যারা অতিরিক্ত ভালো স্টুডেন্ট তারা মুখস্থ করতে পারো। বুঝতে কি পারছো? তাহলে দেখো আমি কত কঠিন শখটা আমি বুঝাই দিছি। তাহলে আবার বলি, একটি মশা, অক্ষনি ধরো জবা, দেখো ধরো জবা, ফ্রি তনু, ফ্রি তনু, প্যারাইটাল দিয়ে কি মনে রাখলাম, প্যারাইটাল দিয়ে মনে রাখলাম, প্যারা দিয়ে করলো লাশ, দেখো প্যারা মানে কি ভয় না, প্যারা দিছে সে আমাকে, দিয়ে দেখো লাশ, লয়াকার তালপুষা লাশ, তাহলে দেখো প্যারা দিয়ে কি করবে, করলো লাশ। আর এই যে গাত্রীয় মানে কি গায়ে সাপ, গায়ে কি লাগবে, সাপ লাগবে, সাপ। আর বেজাল মানে মূলীয়, আর একটা চিত্রর কথা মনে রাখতে বলছে, এখান থেকে একটা সূর্য উঠবে, এবং এখানে ধান গাছ আছে, এবং সাথে গাধা মানে গাধা গাছও আছে, গাধা গাধা ফুল আছে। আর শীর্ষধ্বনি লাল মিয়া, এই তোমাদের পড়া হয়ে গেল। কি মুখস্থ হয়ে গেল কি? দেখো তো মুখস্থ কি হয়েছে বলো। মেডিকেলে উদাহরণগুলো অনেক আসে, আমি যে তোমাদের পড়াই দিলাম তোমরা কি বুঝতে পারলা? একটু হলেও তো বোঝা গেছে না? একটু হলেও তো হয়েছে না? বলো তো, যে এখন কি পারবা? একটি মশা, এক্ষুনি ধরো জবা, তারপরে আছে গায়ে সাপ, ফ্রি তনু, তারপরে সুপারফিশিয়াল আছে গাত্রীয়, গাত্রীয় দিয়ে গায়ে সাপ, হ্যাঁ বেজাল মানে কি বললাম, আর শীর্ষধ্বনি লাল মিয়া, একটু হলে কি মনে আছে? একটু হলে তো আছে না? বলো তো, এতগুলো মুখস্থ করতে গিয়ে লাস্ট শর্টকাট গুলো মনে থাকবে, কিন্তু কোনটাটা ভুলে যাব। এই দেখো আমার কাছে যদি বলা হয় শাপলা পর্দ, গায়ে সাপ, তাহলে গাত্রীয় হবে, গাত্রীয় মানে কি সুপারফিশিয়াল। এবার ধরো আমাকে বললো মানে কি লাল পাতা, লাল পাতা বললো, তাহলে শীর্ষধ্বনি লাল মিয়া, তাহলে শীর্ষ মানে শীর্ষক মানে এপিকাল। এইভাবে একটু হিসাব করে রাখতে হবে তোমাকে, নাহলে তো মেডিকেল এত সহজ না, তাই না? আমি এইভাবে অ্যান্সার করতাম। এবার ধরো তোমাকে বলো শিম, তাহলে একটি মশা, ওখানে কিন্তু মশা আছে, তাহলে শিম, একটি মানে অক্ষীয় মানে অ্যাক্সিস, বুঝছো, ওই এক প্রান্তীয়। বুঝতে পেরেছো? আচ্ছা, পোয়াসিয়া গোত্রের ভিতরে দেখো এরা নলাকার, মধ্যপর্ব ফাঁপা, লডিকিউল থাকবে, সর্বমুখ থাকবে, পরাগধানী, গর্ভমুণ্ড, পক্ষল হবে, ক্যারিওপসিস হবে, মানে ধানের কথা বলতেছে। অম্রবিন্যাসটা কেমন দেখো, মূলীয়, এটা কিন্তু পরীক্ষা আসবে। অম্রবিন্যাসটা কেমন, মূলীয়। হ্যাঁ, এখান থেকে আমাদের পড়া শেষ। এখন বলো তো পেয়ারা, এটা আনসার করো, পেয়ারা আনসার করো। পেয়ারা আমি বলছিলাম কুইনের পেশা, বলছিলাম কি না তুমি বলো? পেশা, কুইনের পেশা বলছিলাম না? কুইনের পেশা, কুইন এর পেশা, এটা দিয়ে মনে রাখাইছিলাম না? পেশা, পেশা মনে রাখাইছিলাম কিনা বলো? এই দেখো কুইনের পেশা কিন্তু এখানে পড়াইছি, এই যে কুইনের পেশা কই, এই দেখো কুইনের পেশা পড়াইছি, দেখো পেশা, পেশা পড়াইছি, কিন্তু কুইনের পেশা পড়াইছি। তাহলে তুমি যদি এখন না পারো তাহলে কি কার দোষ বলো? পেয়ারা মানে পেশা না, তাহলে কুইন মানে কুইন, দেখো কুইন কানশিয়াল, কুইন কানশিয়াল, কুইনের পেশা। আর একটা কি আছে? সরিষা, আর একটা কি আছে? সরিষা, আর একটা কি আছে? সরিষা। বলো তো গমের বৈজ্ঞানিক নাম কোনটি? গমের বৈজ্ঞানিক নাম কোনটি বলো? গমের বৈজ্ঞানিক নাম কোনটি? গমের বৈজ্ঞানিক নাম কোনটি? ট্রিটিকাম এস্টিভিয়াম, এইটা কিন্তু এখানকার অ্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে লেনিয়াস নামকরণ করেছে, তাই এটা LINN দিয়েছে। এ নাম্বার কি? অরাইজা সাটিভা, মানে এটা কিন্তু ধান, এটা কি? এটা হচ্ছে প্যাডি বা ধান। এমসিকিউ সলভের ক্ষেত্রে মেডি হাইলাইটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি দেখছি বইটা হাইলাইট করা আছে, যে লাইনগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ, বুঝছো? এই বইটা কিনে ফেলবা। 20 নাম্বার দেখো, ডিম্বক নারী নিষেকের পর কিসে পরিণত হয়? ডিম্বক নারীর কথা বলতেছে কিন্তু, মানে এইরকম এখান থেকে একটা নারী বেরোয় না, এই নারীর কথা বলতেছে কিন্তু। হ্যাঁ, আর এটা কিন্তু গর্ভাশয়। ডিম্বক নারীটা কিসে হয়? বীজের বোটা হিসেবে পরিণত হয়। এই মনে করো একটা বীজ হয়েছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, তাহলে এইটাই কিন্তু সেই ডিম্বক নারী। হ্যাঁ, এই নারী দিয়ে কি হয়? বীজের বোটা তৈরি হয়, বোটা। এটার অ্যান্সার কি হবে? বোটা। আর টেস্টটা কি জিনিস? ডিম্বকের, ডিম্বকের কি হয়? ডিম্বকের বহিত্বক এবং অন্তত্বকের নামটাও এখান থেকে মনে রাখবা। মনে করো এই হচ্ছে ডিম্বক, এই ডিম্বক হচ্ছে এরকম, তার ভিতরের ত্বকটাকে বলা হয় ইনটাইন, আর বাইরের ত্বককে বলা হয় এক্সাইন। তাহলে ইনটাইন হচ্ছে ভিতরের ত্বক, ইন মানে কি? ভিতর, আর ভিতরে বাইরের ত্বককে বলা হয় এক্সাইন। বাইরের ত্বকে কি বলা হয়? এক্সাইন, মনে থাকবে, এক্সাইন এবং ইনটাইন। ভিতরের ত্বককে কি বলা হয় আর বাইরের ত্বককে কি বলা হয়? কমেন্ট করো।
তাহলে 20 বি হবে, হ্যাঁ বোটা। আর বীজ কিসে পরিণত হয়েছে বলো তো? ডিম্বক বীজে পরিণত হয়, এটা কিন্তু পরীক্ষায় আসবে, ডিম্বক বীজে পরিণত হয়। আর ফল কিসে কনভার্ট হয় বলো তো? গর্ভাশয় ফলে কনভার্ট হয়, গর্ভাশয় ফলে কনভার্ট হয়, এটা পরীক্ষা আসবে কিন্তু। আর টেস্টটা হচ্ছে ডিম্বকের আবরণ। ডিম্বকের আবরণ কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে ইনটাইন, একটা হচ্ছে এক্সাইন। হ্যাঁ, তাহলে বলো তো গর্ভাশয় কিসে পরিণত হয় আর ডিম্বক কিসে পরিণত হয়? দুইটা কমেন্ট করো। গর্ভাশয় কিসে পরিণত হয় আর ডিম্বক কিসে পরিণত হয়? দুইটা কমেন্ট করো, দুইটা কিন্তু পরীক্ষা আসবে। সবাই বলো তো, সবাই কমেন্ট করো। 21 মালবেসি গোত্র নিয়ে পড়বো আমরা, কিন্তু এতক্ষণ পোয়াসি নিয়ে পড়লাম, মালবেসি নিয়ে পড়ি একটু। দেখো উদাহরণগুলো, এখানকার বৈজ্ঞানিক নামগুলো একটু দেখো। এই বৈজ্ঞানিক নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাম্বুসা বাম্বোস, হ্যাঁ এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে সাইকোডন ডাকটাইলন দুর্বাঘাসের বৈজ্ঞানিক নাম, হার্ডিয়ন ভুলগারি, ভুট্টাসের জিয়ামেস, এটা কিন্তু আসে পরীক্ষায়। হ্যাঁ, মালবেসি গোত্রের ভিতরে দেখো এদের পুংকেশর থাকবে, এরা হচ্ছে উপবৃত্তিযুক্ত থাকবে, মুক্ত পার্শ্বীয়, সরল, কচি পাতাগুলো রমস, মিউসিলাসপূর্ণ। 1 নম্বর বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, মিউসিলাসপূর্ণ অর্থাৎ মিউকাসময়, বুঝতে পেরেছো? অম্রবিন্যাস হবে অক্ষীয়। আর পোয়াসিয়া গোত্রের অম্রবিন্যাস কেমন আর মালবেসিয়া গোত্রের অম্রবিন্যাস কেমন? এই দুইটা কমেন্ট করো, এই দুইটা কিন্তু পরীক্ষা আসবে। দলমণ্ডল কেমন? টুইস্টেড, এটা কিন্তু 8 নম্বর কিন্তু আসবে পরীক্ষায়। দলমণ্ডলটা কেমন? টুইস্টেড, দলমণ্ডলটা কেমন? টুইস্টেড। হ্যাঁ, এখানে দেখো চিত্রই দেওয়া আছে। এবং দেখো এখানকার যে পরাগরেণু, এর গায়ে দেখো এরকম কাটা 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 আছে দেখো, তাহলে কাটা যুক্ত থাকবে কোনটাই? পরাগরেণু। পরাগরেণুটা কেমন হবে? একটু বড় হবে, বুঝতে পেরেছো? পরাগরেণুটা কেমন? বৃহৎ এবং কণ্টকিত, পরীক্ষা এটা আসে। এই যে 6, 7 আর এই হচ্ছে 1 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ। এইটা আমাদের পরে আমরা আবার এমসিকিউ সলভে চলে যাব। হ্যাঁ, ঘাস গোত্রগুলো দেখো 3 কোণা বললে এ বি সি, এ বি সি বলি না, এ বি সি, এই সি কিন্তু 3 নাম্বার, তাই 3 কোণা দিয়ে মনে রাখবা। ঘাস গোত্রের ফাঁপা কাণ্ড থাকে আর ভূ নিম্নস্থ কাণ্ড, যে কাণ্ডগুলো মাটির নিচে চলে গেছে তুমি দেখলে রাগ করবা না বলো তো? মানে কাণ্ডগুলো কেন মাটিতে যাবে? মূলগুলো যাওয়ার কথা না, ঠিক কিনা? কারণ তুমি যদি কোনো কাণ্ড মাটির ভিতরে যেতে দেখো তাহলে তোমার রাগ হবে না? রাগ হলে কি করবা? আহ এরকম বলবা না, আহ এ দেখো আহ, আহ আদা আর হলুদ, আহ মানে আদা হলুদ। টিউবার মানে তো আলু না, টিউবার মানে কি? একটা ছোট ফোলা অংশ, বাল্ব। বাল্ব দিয়ে কি মনে রাখবা? বাল্ব কিন্তু নিভে আবার জ্বলে, মানে উঠানামা করে, ঠিক কিনা? পেঁয়াজ রসুনের দামও দেখবা বাজারে উঠানামা করে, তাহলে বাল্ব দিয়ে মনে রাখবা পেঁয়াজ রসুন। বাল্ব দিয়ে কি মনে রাখবা? পেঁয়াজ রসুন। বাল্ব দিয়ে কি মনে রাখবা? ওই তো কমেন্ট করেছে সাবরিনা, সাবরিনা, জান্নাত ইসলাম, মুলিও, অক্ষয়, ঠিক আছে। এই দুটো কিন্তু ভুললে চলবে না, ভুললে চলবে। তাহলে দেখো বাল্ব মানে কি? বাল্ব এরকম উঠানামা করে, পেঁয়াজ রসুনের দাম উঠানামা করে, তাহলে পেঁয়াজ এবং রসুন বাল্ব জাতীয় কাণ্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। করম, কর ওম ওম ওল, ওম ওল, করম ওল ওম, দেখো কত সুন্দর, ওল দিয়ে কর ওম ওল। হ্যাঁ, রানার, রানার দিয়ে মনে রাখবা থানায় কি ছোটাছুটি করে না মানুষ? রানার মানে কি? যারা ছোটাছুটি করে, তাই না? যারা ছোটাছুটি করে তার নাম কি? রানার। হ্যাঁ, তো থানা, থানকুনি মানে থানায়, থানায় গিয়ে তো মানুষ ছোটাছুটি করবে, ঠিক কিনা? এটা পড়াইছে। এবার বলো তো কোনটি শিম ফুলের পুষ্পপত্র বিন্যাস? শিম ফুল, শিম, শিম। ওই যে মশা, একটি মশা, মটরশুঁটি ছিল কিন্তু ওটা, তাহলে ওটা না। আর কি আছে বলো তো? ওপেন ভেক্সিলারি ভালভেট টুইস্টেড, কোনটা অ্যান্সার হবে বলো? শিম। মশা মারি, মটরশুঁটি, শিম, বলছিলাম না? ভ্যাকেশনে মশা মারি, কে মারবে? মশা, অপরাজিতা মারবে। ভ্যাকেশনে কি করবে? মশা মারবে না, তার কাজ কি? ভ্যাকেশনে কি করা? মশা মারা, তাহলে এখানে ভ্যাক্সিলারি হবে এটা। হ্যাঁ, শিম। পোয়াসিয়া গোত্রের ফল কোনটি? পোয়াসিয়া গোত্রের ফল, পোয়াসিয়া মানে কি? উদাহরণ কি? ধান, তাই না? ধান, গম, এগুলো না? তাহলে ধান কি করে? ধান কি করে? কাটে না? ধান কাটে। আর একটা মনে রাখবা, সাইজোকর্প, সাইজোকর্প, ওখানে দেখো দেওয়া আছে সাইজোকর্প। সাইজোকর্পের উদাহরণটা পরীক্ষা আসে। সাইজোকর্প দিয়ে মনে রাখবা ধনিয়া। হ্যাঁ, ধনিয়া, এই ধনিয়া পাতা আছে না, ওই ধনিয়া পাতার উদাহরণ হচ্ছে সাইজোকর্প, এটা কিন্তু এক্সট্রা ইনফরমেশন। আর এই ধান কি করে? কাটে। কাটে দিয়ে মনে রাখবা, কাটে, কাটে দিয়ে কি মনে রাখবা বলো? কাটে, কাটে দিয়ে কি মনে রাখবা? ক্যারিওপসিস। তাহলে ক্যারিওপসিসের উদাহরণ কি? এই যে ধান। তাহলে পোয়াসিয়া যেহেতু ধান, তাই এটার অ্যান্সারও কি হবে? ক্যারিওপসিস, মনে থাকবে। এখন বলো তো এই চিহ্নটা কোন সাংকেতিক চিহ্নকে নির্দেশ করে ফুলের? বলো, এই চিহ্নটা কোনটাকে নির্দেশ করে? সবাই কমেন্ট করো। এক প্রতিসম, বহুপ্রতিসম, সমসংযোগ, অসমসংযোগ, বলো তো?
দেখো এইটা কিন্তু এইটা হচ্ছে পজিটিভ, তার উপরে কিন্তু একটা দাগ দেওয়া আছে, তাহলে এটা বহু প্রতিসম। যদি এইটা শুধুমাত্র এরকম প্লাস থাকতো তাহলে সেটা প্রতিসম, আর যদি যেহেতু এটার ভিতরে একটা রাউন্ড দেওয়া আছে তাহলে এটা বহু প্রতিসম হবে। বুঝতে পেরেছো? সমসংযোগ অসম সংযোগ হচ্ছে এরকম, হ্যাঁ, ব্র্যাকেট দেওয়া থাকবে। বাল্ব থেকে নিম্নের কোন উদ্ভিদ জন্মায় বলো তো? বাল্ব থেকে নিচের কোন উদ্ভিদ জন্মায়? বাল্ব, বাল্ব আছে না, আমি উঠানামা বলছিলাম, কার দাম? বাল্ব মানে কি উঠানামা করে না, নিভে, আবার কি করে, জলে, নিভে জলে। বলো বাল্ব কিসের উদাহরণ বলো? 23, 23-এর কি হবে? আমি বলছিলাম পেঁয়াজ রসুন, পেঁয়াজ রসুনের দাম কি করে, উঠানামা করে বলছিলাম কিনা, তুমি মনে আছে কিনা এটা আমি বুঝতে পারছি না। পেঁয়াজ রসুনের দাম কিন্তু উঠানামা করে, ঠিক কিনা? এই তো অ্যান্সার করেছো সাবরিনা, ঠিক আছে, তার মানে তুমি বুঝেছো, একটু হলেও বুঝতে পেরেছো, ঠিক কিনা? বাল্ব কি করে, উঠানামা করে, তাহলে পেঁয়াজ রসুন শেষ। টুইস্টেড, দেখো টুইস্টেড এস্টিভেশন আমি একটু আগে পড়াইছি, এটা টুইস্টেড কি হবে? টুইস্টেড, দেখো টুইস্টেড এস্টিভেশন কোন ফুলে থাকে? টুইস্টেড। গন্ধরাজ, তাহলে তার গন্ধখালি কি হবে? এটা কিন্তু ওপেনের উদাহরণ, ওপেন, এটা কিন্তু ওপেনের উদাহরণ, ওপেন, হ্যাঁ, মানে মুক্ত। বাবলা, ওই যে জবার আব্বু ভালো পড়াইছিলাম না, জবার আব্বু ভালো, এটা তো ভালভেটের উদাহরণ, ভালভেট, এটা হচ্ছে ভালভেটের উদাহরণ, ভালভেটের উদাহরণ। আকন্দ, জবার আব্বু ভালো, একই সেম কথা, জবার আব্বু ভালো। বাট করবি, দেখো করবি, কবর, করবি কি মনে রাখছিলাম, কবর, কবর, কবর। তো কবরে যখন কাফনে কাফন দিয়ে পড়ায় তখন দুই মাথায় কি করে আমরা টুইস্টেড বা পাকাই দিই না? টুইস্টেড মানে কি, পাকানো না? তাহলে কাফনের কবর দুই সাইডে কি পাকাই দিই না? তাহলে এটা করবি হবে, দেখছো? এটাও ভালভেট, এটাও ভালভেট, কারণ কি জবার আব্বু ভালো, এই দেখো জবার আব্বু ভালো, জবা, বাবলা, আকন্দ, এইটা হচ্ছে ভালভেটের উদাহরণ বা প্রান্তীয় স্পর্শী। গন্ধরাজ মানে কি গন্ধ, তাহলে তার গা গন্ধ, কেউ আসবে না, তাহলে সে মুক্ত থাকবে, ঠিক কিনা? আর করবি মানে টুইস্টেড, পাকানো। আশা করি বুঝতে পেরেছো। ডি, বুঝতে পেরেছো এটা? ইসরাত, নুরানি, মেশকাত, মাইশা, বুঝতে পেরেছো? বলো তো 26 কোনটি আবৃতবীজী উদ্ভিদ বলো তো? এখান থেকে এটা কিন্তু পারতে হবে। আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, এগুলো হচ্ছে আবৃতবীজী। আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, এগুলো হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। দেখো নিটাম, সাইকাস, স্পিনাস, এই তিনটার দিকে তাকাও তো একটু, এই তিনটা কি? এটা কিন্তু নগ্নবীজী উদ্ভিদ, নগ্ন বীজী উদ্ভিদ, নগ্ন বীজী উদ্ভিদ, ঠিক কিনা? নগ্নবীজী উদ্ভিদের ইংলিশ নাম কি বলো তো সবাই? জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম। স্পার্ম মানে কি বীজ, স্পার্ম মানে কি বীজ। আর জিমনো, যারা জিমনেশিয়ানে থাকে তারা তো নগ্ন অবস্থায় প্রায় থাকে, তাই ঠিক কিনা? মানে তোমার কি অবস্থা থাকে, ছোট ছোট জামা কাপড় পরে, ঠিক কিনা? যারা জিমে পড়ে, তাই এই কারণে এটাকে বলা হয় নগ্নবীজী উদ্ভিদ। হ্যাঁ, তাহলে দেখো নগ্নবীজী বা জিমনোস্পার্ম এই কারণেই বলা হয়। তাহলে শব্দটার মানে কিন্তু এইভাবে আসছে, জিম থেকে আসছে, জিমনেশিয়ান থেকে আসছে, হ্যাঁ। আর আবৃতবীজী উদ্ভিদ মানে অ্যানজিওস্পার্ম, বলি না, অ্যানজিওস্পার্ম, অ্যানজিওস্পার্ম। অ্যানজিওন মানে কিন্তু ভেসেল বা রক্তনালী, ঠিক কিনা? যেমন আমরা বলি এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, আবার এনজিওটেনসিনোজেন হরমোন, এগুলো কিন্তু সব রক্তনালীর প্রেসার বাড়ায়, রক্তনালীকে বোঝায়, ঠিক কিনা? এনজিওগ্রাম মানে কি, রক্তনালীর ভিতরে দেখা যে কোনো জায়গায় ব্লক সৃষ্টি হয়েছে কিনা, গ্রাম মানে দেখা, হ্যাঁ। তাহলে দেখো এনজিও মানে কোনো একটা ভেসেল বা কন্টেইনার, ঠিক কিনা? তাহলে বীজ, এর ভিতরে কিন্তু বীজ থাকবে, তাহলে বীজটা কি থাকবে, এরকম ঢাকা থাকবে, একটা কন্টেইনার দিয়ে ঢাকা থাকবে। তাই এই কারণে বলা হয় অ্যানজিওস্পার্মকে আবৃতবীজী উদ্ভিদ। আর জিমনো মানে হচ্ছে এক কথা বলা যায় কি, নগ্ন অবস্থা, ঠিক কিনা? এই যে স্পার্মগুলো একদম উন্মুক্ত অবস্থায় থাকবে বা ন্যাংটো অবস্থায় থাকবে, নগ্নবীজী মানে, বুঝতে পেরেছো? তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? জবা ফুলের দলমণ্ডলের টুইস্টেড, এটাও কিন্তু বলেছিলাম, হ্যাঁ। জবা যখন মরে যায় তখন দুই পাশে কি করে, কাফনের কাপড় টুইস্টেড করে দেয়, এটাও কিন্তু পড়েছি। 28 নম্বর, আমাদের 2 টাইম সিকো আছে। আর হ্যাঁ, দেখো নিচের কোনটিতে স্পাইকলেট ধরনের পুষ্পমঞ্জরি আছে? স্পাইকলেট ধরনের, স্পাইকলেট শব্দটির দিকে তাকাও। আমরা যখন বাসা ভাড়া নিই তখন অনেক জায়গায় কিন্তু দেওয়ালে লেখা থাকে যে এটা টুলেট, টুলেট, হ্যাঁ, মানে বাসাটা সাবলেট বা টুলেট এরকম করে আমরা বাসা ভাড়া নিই না। তো দেখো লেট শব্দটি কোনো জায়গায় থাকলে মনে রাখবা সেটা স্মলকে বোঝায়, মানে ক্ষুদ্র জিনিসকে বোঝাবে। এছাড়া যদি কোনো জায়গায় লবি, উল, মানে উল শব্দটি থাকে সেটাও ছোট জিনিসকে বোঝায়। তাহলে দেখো লেট, উল, এই সকল শব্দ থাকা মানে ছোট জিনিসকে বোঝায়। স্পাইকলেট হচ্ছে ধানের পুষ্পমঞ্জরি আছে না, ওই পুষ্পমঞ্জরিকে বোঝাচ্ছে। তাহলে এটা পোয়াসিয়া গোত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য। তাহলে এখানে কি আনসার হবে? আন্দ্রিতা ইসলাম, আতিয়া, তিথি ঘোষ, ফারজানা আক্তার, মিথিলা,
একটা মেসেজ দিয়েছি। জান্নাত ইসলাম বলো, জান্নাত ইসলাম, আহসান হাবিব। তাহলে এটার কি অ্যান্সার হবে? ধান। তাহলে বলো তো ধান কোন ফলের উদাহরণ? ক্যারিওপসিস। বলো তো আতা কি ধরনের ফল? আবার বলো তো যে শিম এটা কোন ধরনের মানে বিন্যাস? আমি তোমাদের এগুলো কোশ্চেন করে দিলাম, এগুলো করতে থাকো। হ্যাঁ লিখো। লেট বাবুল ইজ ইকুয়াল টু স্মল। সঞ্জিতা, পারভিন, মাদিনা, অনেকদিন পরে আসলাম মাদিনা, এতদিন কইছিলা। কোন উদ্ভিদটি ডায়াবেটিস রোগে ব্যবহৃত হয়? কোন উদ্ভিদটি ডায়াবেটিস রোগের ক্ষেত্রে খুবই উপকার? বলো তো। তোমার দাদির বা আব্বার যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে কি হবে বলো তো? কোন ফল খাইতে দিবা? বলো সবাই, বলো সবাই, সবাই কমেন্ট করো। জবা ফুল দেখো আমাদের চুল পড়া রোধ করে, জবা ফুলের তেল। তাহলে জবা ফুল আমাদের কি করে? তেল হিসেবে ব্যবহার করে মাথায় দিই, চুল পড়া রোধ করে। এবং এটা শারীরিক দুর্বলতা কাটে হচ্ছে ঢেঁড়স খেলে। শারীরিক দুর্বলতা কাটে কি খেলে? ঢেঁড়স খেলে। কারণ কি? কারণ এই ঢেঁড়সে কি থাকে? লৌহ থাকে বা ফেরাস থাকে, লৌহ উপাদান থাকে বা খনিজ লবণ থাকে। তাহলে ঢেঁড়সে খাইলে আমাদের যেহেতু ডায়াবেটিস রোগীরা দুর্বল হয়ে পড়ে, তাই এই ডায়াবেটিস রোগীদের এই ঢেঁড়স খাইতে দিতে হবে, মালবেসীয় গোত্রের এই ঢেঁড়সকে খাইতে দিতে হবে। আবার ধান, ধান আমাদের মানুষের প্রধান খাদ্য হচ্ছে। 60% পুরো পৃথিবীর 60% মানুষ হচ্ছে কি করে? ধান মানে ভাত খাওয়া, মানে ভাত খায়। কার্পাস তোলা এটা আমাদের বিভিন্ন কাপড়, বেডশিট, বিভিন্ন ধরনের কার্পেট তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে ডায়াবেটিসের ক্ষেত্রে কে? ঢেঁড়স। হ্যাঁ, এটা কিন্তু আসবে পরীক্ষায়। স্টার নুরানি, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই বলো। এই যে আমাদের ক্লাস শেষ। পোয়াছিয়া গোত্রের অমরাবি না, সেটা আমাদের লাস্ট টাইম শিখবো। বলো তো পোয়াছিয়া গোত্রের মানে আমি এটা কিন্তু তোমার অলরেডি বলেছি, ঠিক কিনা বলো তো? পোয়াছিয়া যেহেতু আছে তাহলে বেজাল হবে, ঠিক কিনা? মূলীয়। বেজাল মানে কি? মূলীয়। সবাই বলো বেজাল বা মূলীয়। এখন যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। এবং আমাদের লাস্ট কথা হচ্ছে মেডি প্রশ্ন ব্যাংক হাতে রাখো। যত বেশি এমসিকিউ সলভ তত বেশি কমন পড়ার সম্ভাবনা। এবং পরীক্ষার এই যে 23-24 সেশনে যে পরীক্ষাটা তোমার হবে, বা 24-25 সেশনে যে পরীক্ষাটা হবে, তুমি দেখবা যে আমরা একদম প্রমাণ করে দেখাই দিব যে এই পেজ থেকে এত নম্বর এমসিকিউ কমন আসছে। লাস্টে দেখবা কিছু পরীক্ষার 2-1 দিন পরে দেখবা আমরা পোস্ট দিব, একদম অরিজিনাল অর্থে সেটাই বহন করে যে তুমি যত বেশি এমসিকিউ সলভ করবা তত বেশি কমন পড়বে। সেক্ষেত্রে মেডি প্রশ্ন ব্যাংক এবং আমাদের মেডি হাইলাইটস ফাইনাল সাজেশনও পাবা এখানে, সাথে হাইলাইট আকারে প্রত্যেক গুরুত্বপূর্ণ লাইনগুলো পাবা এবং সাজেশন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাসের টপিক। যদি কোনো প্রশ্ন থাকে আর কি, যদি কোনো প্রশ্ন থাকে জাস্ট 1 মিনিটের ভিতরে আমি ক্লাস শেষ করে দিব। জাস্ট 1-2টা প্রশ্ন নিব। বলো কোনো প্রশ্ন থাকলে দ্রুত বলো। যদি প্রশ্ন না থাকে তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।